পৌরাণিকভাবে এটি সেই স্থান যেখানে কপিল মুনির অভিশাপের পর সাগর রাজা 60,000 পুত্রকে দাহ করা হয়েছিল, যেখানে গঙ্গা এবং সাগর মিলিত হয়েছে, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন পুণ্য স্নান করার জন্য। আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবচেয়ে সুন্দরভাবে কিভাবে গঙ্গাসাগর ঘুরে দেখবেন, কত টাকা খরচা হবে, 2026 সালের মেলার প্রস্তুতি কত দূরে এগিয়েছে, A to Z সমস্ত ডিটেলস থাকছে আজকে এই ভিডিওর মধ্যে। থাকবে না, দ্বীপই থাকবে না। আমাদের লজিংটা আলাদা থাকে আর শুটিংটা আলাদা থাকে। থেকে পিক আপ করে আমাদের হোটেলে আসা, আমাদের হোটেল থেকে পিক আপ করে ঘাটে নিয়ে যাওয়া, ওর জন্য আমরা গাড়ি প্রোভাইড করে দিই। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমি সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজ নভেম্বরের 9 তারিখ, সময় এখন বলতে পারেন সকাল প্রায় 6:22। আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি 1 রাত 2 দিনের ভ্রমণে গঙ্গাসাগরে। কিভাবে যাবেন গঙ্গাসাগরে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, 2026-এ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কত দূরে এগিয়েছে, A to Z সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। গঙ্গাসাগর আপনারা কিভাবে যাবেন? গঙ্গাসাগরে যাওয়ার জন্য শিয়ালদা সাউথ সেকশন থেকে আপনাদের নামখানা লোকাল ধরে যেতে হবে প্রথমেই কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা সাউথ সেকশনে 16 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে থাকে নামখানা লোকাল। সময় এখন সকাল 6:56। নামখানা লোকাল চলে এসেছে 17 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশনে যাওয়ার জন্য সকালে বেশ কয়েকটি ট্রেনই কিন্তু রয়েছে, তবে আপনাদের সবচেয়ে ভালো হবে সকাল 7:14 নামখানা লোকাল ধরা। কথার ফাঁকে বলাই হয়নি, সকালের ব্রেকফাস্টে আমরা শিয়ালদা স্টেশন থেকেই সেরে নিয়েছিলাম বর্তমানে বিখ্যাত শিয়ালদার পকেট পরোটা দিয়ে। সময় এখন সকাল 7:14। সঠিক সময় শিয়ালদা থেকে নামখানা লোকাল ছেড়ে দিল। গঙ্গাসাগরে কিন্তু নামখানা হয়েও যাওয়া যায়, তবে কাকদ্বীপ হয়ে গেলে আপনাদের সবচেয়ে ভালো হবে। ওই জন্য আজকে আপনাদের কাকদ্বীপ হয়ে আমি নিয়ে যাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনের ডিস্টেন্স রয়েছে 95 কিলোমিটার। সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। সময় এখন সকাল 10টা। নেমে পড়েছি কাকদ্বীপ স্টেশনে। এখন আমাদের কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে যেতে হবে লট নম্বর 8-এ। কাকদ্বীপ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে লট নম্বর 8 ভেসেলঘাটে যাওয়ার জন্য। কাকদ্বীপ স্টেশন থেকে লট নম্বর 8 ফেরিঘাটের ডিস্টেন্স রয়েছে প্রায় 4.5 কিলোমিটার। সময় লাগবে 20 থেকে 25 মিনিট। টোটোতে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। নেমে পড়েছি লট নম্বর 8 ফেরিঘাটে। ভেসেলঘাট থেকে 100 মিটার দূরত্বে কিন্তু আপনাদের টোটো নামিয়ে দেবে। 100 মিটার আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। ভেসেলঘাটে এসে 9 টাকা দিয়ে টিকিট কেটে নিন কোচবিরিয়ায় যাওয়ার জন্য। ভেসেলঘাটে প্রতিদিনই কিন্তু ভালোই ভিড় হয়ে থাকে। ভেসেলে লট নম্বর 8 থেকে কোচবিরিয়া যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। তবে এই জার্নিতে আপনারা একটুও বোরিংনেস হবেন না। গঙ্গার অজস্র জলরাশির উপর থেকে ভেসে চলবে ভেসেল, আর আপনার চারি সাইড থেকে ঘুরে বেড়াবে পর্যটক পাখি। ভেসেলের জার্নিতে একটি আলাদা রকম আনন্দ রয়েছে। ভেসেল থেকেই চোখে পড়লো গঙ্গাসাগর দ্বীপ অর্থাৎ কোচবিরিয়া ঘাট। সময় এখন সকাল 11:15। নেমে পড়লাম কোচবিরিয়া ঘাটে। কোচবিরিয়া ফেরিঘাট থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন কোচবিরিয়া বাস স্ট্যান্ডে। কোচবিরিয়া থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য ম্যাজিক, টোটো, বাস অনেক অপশনই কিন্তু রয়েছে, তবে আমরা কোচবিরিয়া থেকে গঙ্গাসাগর যেতে চলেছি আজকে বাসে। বাসে গেলে সময় এবং ভাড়া দুটি একটু কম পড়বে। কোচবিরিয়া থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স রয়েছে 30 কিলোমিটার। বাসে সময় লাগবে প্রায় আপনাদের 1 ঘন্টার কাছাকাছি। সময় এখন দুপুর 12:24। নেমে পড়েছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এখন আমাদের প্রয়োজন থাকার জন্য হোটেল। কোথায় সবচেয়ে ভালো হোটেল পাওয়া যাবে চলুন এবার ঘুরে আসি। হোটেল খোঁজার আগে বাস স্ট্যান্ডের কাছে একটি ছোট্ট চায়ের দোকান থেকে 1 কাপ গরম চা খেয়ে নিলাম। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর সি বিচের দিকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। ওয়েলকাম টু গঙ্গাসাগর দাস গেস্ট হাউস, গঙ্গাসাগরের সেরা থাকার ঠিকানা। কপিল মুনি আশ্রম থেকে গেস্ট হাউসের দূরত্ব রয়েছে মাত্র
450 মিটার। পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 1 থেকে 2 মিনিট। গঙ্গাসাগর সমুদ্র সৈকত বেশি একটি দূরে নয়। দাস গেস্ট হাউস থেকে ডিস্টেন্স রয়েছে 500 মিটার থেকে 600 মিটার এবং ভারত সেবা আশ্রমের একদম ব্যাক সাইডে। দাস গেস্ট হাউস একটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সুন্দর একটি গেস্ট হাউস। রাস্তার একদম সাইডেই প্রথমেই আপনাদের চোখে পড়বে রিসেপশনের সাইড থেকেই গেস্ট হাউসে প্রবেশ করার জন্য পথ রয়েছে। গেস্ট হাউসে টোটাল 3টে ফ্লোর রয়েছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। সম্পূর্ণ গেস্ট হাউসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার চলুন আপনাদের প্রতিটি ফ্লোর ঘুরে দেখাই, আপনাদেরও খুব ভালো লাগবে। এবার চলুন লাক্সারি রুমগুলি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এসি, নন এসি 2 রকম অপশনই আপনারা এখানে পেয়ে যাবেন। রুমগুলি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে একটি সিঙ্গেল বেড পেয়ে যাবেন এবং এখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। বেডে আপনারা 2টি বালিশ, একটি ব্ল্যাঙ্কেট এবং একটি তোয়ালে পেয়ে যাবেন। রুমের মধ্যে পেয়ে যাবেন সিলিং ফ্যান, এসি, টিভি এবং সুন্দর একটি লকার। ওয়াশরুমও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে পেয়ে যাবেন ড্রেসিং, মিরর, কোমোড, গিজার, শাওয়ার। জানালা দিয়ে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা দাদা, আপনাদের এখানে সবচেয়ে লো বাজেটের রুম কত থেকে স্টার্টিং হচ্ছে? আমাদের লো বাজেট স্টার্টিং বলতে আমাদের সিজন ওয়াইজ রুম রেন্টটার উপরে ডিপেন্ড করে। আমাদের পার্টিকুলার ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি হচ্ছে আমাদের এখানকার পিক টাইম। তো পিক টাইমের ওই ডেট ওয়াইজ রুম রেন্ট থাকে, কিন্তু আদারওয়াইজ অফ সিজন যেটা আমাদের অফ সিজনের রুম রেন্ট থাকে 1000 টাকা নন এসি, এসি 1500 টাকা। ওই রেন্টটা আমাদের অফ সিজনে থাকে। আর সিজনের রেটটা জানতে হলে ওইটা আমাদের ওয়েবসাইট বা আমাদের ডিরেক্ট ফোন করে জানতে হবে আমাদের। আচ্ছা, এখানে থাকার সাথে খাওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের থাকার সঙ্গে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমাদের লজিংটা আলাদা থাকে আর ফুটিংটা আলাদা থাকে। তারপরেও আমাদের যদি ট্রাভেলিংয়ের জন্য থাকে, মানে ওই কচুবেড়া ঘাট থেকে পিক আপ করে এবং আমাদের হোটেলে আসা বা আমাদের হোটেল থেকে পিক আপ করে ঘাটে নিয়ে যাওয়া, ওর জন্য আমরা গাড়ি প্রোভাইড করে দিই এখান থেকে। আচ্ছা, বুকিং কি আগে থেকে করতে হবে না এখানে এসে? এখানে আগে থেকেই করে, অনলাইন করে বা আগে থেকে ফোন করে বুকিং নেওয়া হয়। এখানে স্পটে যদি খালি থাকে তাহলে স্পটে রুম পেয়ে যায়, কিন্তু বুকিংটা আগে থেকেই করা ভালো এখানে করে। আচ্ছা, এখানে আসবে মানুষ কিভাবে? এখানে আসবে বলতে আপনি কলকাতা থেকে যদি হয়, কলকাতা যদি এয়ারপোর্ট থেকে বা কলকাতা স্টেশন থেকে যদি আসার চেষ্টা করেন, তাহলে কলকাতা স্টেশন থেকে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ লোকাল বা নামখানা লোকাল দিতে হবে। যদি কাকদ্বীপ থেকে নামেন, কাকদ্বীপ থেকে নেবেই, স্টেশন থেকে নেবেই ওখান থেকে ই রিক্সাগুলো গঙ্গাসাগর জেটি ঘাট আসছে। গঙ্গাসাগর জেটি ঘাট আসার পরে ওখান থেকে ফেরি সার্ভিস নিতে হবে। ফেরির টিকিট কেটে ফেরিতে বসে, ফেরিতে 30 থেকে 45 মিনিট টাইম লাগে। এই পারে এসে এই পারে বাস স্ট্যান্ড থেকে বাস বা অটো বা ম্যাজিক এগুলো আসছে আমাদের হোটেল পর্যন্ত, গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড পর্যন্ত। গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড থেকে সিধা রাস্তা আমাদের হোটেল, ওয়াকিং 3 থেকে 4 মিনিট টাইম লাগে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে 9093909979। আর আমাদের কল করার জন্য যে নাম্বারটা সেটা 9800722413। গঙ্গাসাগর আসলেন, হোটেল নিলেন, একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়ুন সমুদ্র সৈকতে স্নান করার জন্য। গঙ্গাসাগর সি বিচে যাওয়ার পথে ঝাউবনের মধ্যে আপনাদের চোখে পড়বে রাস্তার 2 সাইড থেকে সারিবদ্ধ নানান ধরনের দোকান। আপনারা দীঘা, পুরী, বকখালি যেখানেই যান না কেন, শুধুমাত্র ঝাউবনের মধ্যে দোকান কিন্তু দেখতে পাবেন এই গঙ্গাসাগরে।
ঝাউবনের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য এই গঙ্গাসাগরের বাজার দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগরের সি বিচে। গঙ্গাসাগর সি বিচে তো আমরা চলে এলাম। এবার আপনাদের গঙ্গাসাগরের বিষয়ে দুটি কথা জানিয়ে রাখি। গঙ্গাসাগরের ইতিহাস হিন্দু পৌরাণিক কাহিনী এবং নথিভুক্ত ঐতিহাসিক তথ্যসূত্রের মিশ্রণ, যার উৎপত্তি রাজা সাগর এবং ঋষি কপিল মুনির গল্পের সাথে জড়িত। পৌরাণিকভাবে এটি সেই স্থান যেখানে কপিল মুনির অভিশাপের পর রাজা সাগরের 60,000 পুত্রকে দাহ করা হয়েছিল এবং পরে তাদের মুক্তি দেওয়ার জন্য গঙ্গা নদীকে পৃথিবীতে আনা হয়েছিল। ঐতিহাসিকভাবে মহাভারত একটি সংস্কৃত মহাকাব্যের মতো প্রাচীন গ্রন্থগুলিতেও এই অঞ্চলের উল্লেখ রয়েছে, যেখানে পাল রাজবংশের একটি শিলালিপিও এই স্থানটির উল্লেখ রয়েছে। এই হলো গঙ্গাসাগরের কিছু পৌরাণিক কথা। চলে এসেছি গঙ্গাসাগর সি বিচে, অপেক্ষা এবার পুণ্য স্নানের। অপেক্ষা আর কত সময় বা করব? আমার চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই গঙ্গাসাগরে পুণ্য স্নান করার জন্য। এবার আমিও নেমে পড়লাম গঙ্গাসাগরের একটি পুণ্য ডুব দেওয়ার জন্য। গঙ্গা মাইয়া কি যায়, गंगा मैया की जय। मैया आप लोग कहाँ से आए हो? दिल्ली से आए हो आप? গঙ্গায় পুণ্য স্নান করা হয়ে গেছে, তবে স্নান করে উঠে এখন যে এতটাই ঠান্ডা লাগছে, রীতিমতো গায়ে আমার কাঁপছে, মানে কাঁপুনি দিচ্ছে। সমুদ্রের তীরে এমন কিছু জায়গা করা রয়েছে ড্রেস চেঞ্জ করার জন্য। কিছু টাকা দিয়ে আপনারা কিন্তু এখান থেকেও ড্রেস চেঞ্জ করতে পারেন। স্নান করে রুমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়ুন দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চের জন্য গঙ্গাসাগর জুড়ে প্রচুর কিন্তু হোটেল রয়েছে, আপনারা যে কোনো হোটেল থেকেই দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন। আমরা একটি ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালিতে রয়েছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, লেবু এবং 2 রকমের তরকারি। দাম পড়বে আপনাদের মাত্র 60 টাকা। স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ুন কপিল মুনির আশ্রমে। হোটেল থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথ কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রম দর্শন করুন, পুজো দিন, তারপর সাইডে একটু ঘুরে দেখুন। কপিল মুনির আশ্রমের একদম পাশেই রয়েছে পবিত্র কপিল মুনি সরোবর এবং তার অপোজিট সাইডে রয়েছে বিশ্রামাগার। এখানেও আপনারা কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন এবং তার পাশেই রয়েছে ডালা আকড়া। এখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন এবং পূজার জন্য ডালা কিনতে পারেন। এইভাবেই আপনারা গঙ্গাসাগরের চারি সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু বিকাল টাইমটাও ঘুরে দেখতে পারেন। মন্দির ঘোরাফেরা করার পর আমি এখন চলে এসেছি মেলার মাঠে, আর এখন আপনাদের আমি দেখাতে চলেছি 2026-এর মেলার কতদূর প্রস্তুতি এগিয়েছে। মেলার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। নভেম্বরের মাঝামাঝি আমি এসেছি, দেখতে পাচ্ছি এখন থেকেই প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু মেলার মাঠে ফেলা হয়েছে। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, তারপরে এখানেই ছুটে আসবে লক্ষ লক্ষ ভক্তরা দেশের দূর দূরান্ত থেকে। আর এই দেখুন দূরে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। দেখতে পেলাম এখন মেলার জন্য কিন্তু সবে বাঁশ ফেলা হয়েছে, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু এখানে লক্ষাধিক ভক্তের ভিড় হয়ে যাবে পুণ্য স্নান করার জন্য। মেলার প্রস্তুতি তো আপনাদেরকে দেখালাম, এবার চলুন ঘুরে আসি পড়ন্ত বিকালে সমুদ্র সৈকতে। পড়ন্ত বিকালে সমুদ্র সৈকত দর্শন করা আলাদা রকম একটি শান্তি। সমুদ্রের গর্জন আর বাতাস যখন আপনার হৃদয় ছুঁয়ে যাবে, সত্যি যেন আপনি অন্য একটি জগতে চলে যাবেন কিছুটা সময়। এভাবেই আপনারা কিছুটা সময় সাগরের তীরে কাটাতে পারেন। কিছুটা সময় সাগরের তীরে কাটিয়ে তারপর চলে আসুন সন্ধ্যায় কপিল মুনির আশ্রমে। প্রতিদিন সন্ধ্যাবেলায় কপিল মুনির আশ্রমে সন্ধ্যারতি হয়ে থাকে। সন্ধ্যায় কিছুটা সময় কপিল মুনির আশ্রমে কাটিয়ে তারপর কেনাকাটা করে নিন বাড়ির জন্য। কপিল মুনির আশ্রমের একদম সামনে কেনাকাটা করার জন্য প্রচুর দোকান রয়েছে। কেনাকাটা করার পর হোটেলে এসে কিছুটা সময় রেস্ট নিয়ে নিন। রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন রাতের ডিনার করার জন্য। রাতের ডিনারের জন্য কিন্তু গঙ্গাসাগর জুড়ে প্রচুর হোটেল কিন্তু রয়েছে, আপনারা যে কোনো হোটেল থেকে রাতে ভাত এবং রুটি তরকারিও কিন্তু খেতে পারেন। আমরা রাতের জন্য নিয়ে নিয়েছি রুটি এবং তরকারি। তরকারির দাম পড়বে মাত্র 30 টাকা, রুটি 5 টাকা করে পিস। আপনারা যে কয়টি পারেন খেতে পারেন। এভাবেই গঙ্গাসাগর ভ্রমণের প্রথম দিন আপনাদের কেটে যাবে। গুড মর্নিং। আজ গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় দিন, অর্থাৎ আজ আমাদের বাড়ি ফেরার পালা।
চেক আউটের সময় সকাল 10টা, সকালে রুম ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং। আজ গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় দিন। সকালবেলার রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আজ ঘরে ফেরার পালা। আজকে সকালে প্রথমেই আমরা যেতে চলেছি কপিল মুনির আশ্রমে। আশ্রমের পাশে নাগা সাধুদের কাছ থেকে আজকে আমরা আশীর্বাদ নেব। প্রথমেই কপিল মুনির আশ্রমের কাছে গিয়ে আমরা নাগা সাধু বাবাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। গত বছর আমি এসেছি, আপনি এই কপিল মুনির আশ্রম এখানে অনেক বছর ধরে আছেন। আমি 14 বছর ধরে আছি এখানে। আপনি এখানে 14 বছর ধরে আসেন। আচ্ছা, কপিল মুনির আশ্রমের বিষয়ে একটু যদি বলতেন, এটি কি তৃতীয় না চতুর্থ নম্বর মন্দির? এটা চতুর্থ বলতে গেলে এটা 1 নম্বর 2 নম্বর জলের তলায়। আচ্ছা, তৃতীয় এটা মনে হচ্ছে এটিও কি ভবিষ্যতে জলের তলায় চলে যেতে পারে? এখন বলা যাচ্ছে না, এখন বলা যাচ্ছে না। আচ্ছা, কপিল যাবে থাকবে না, দ্বীপই থাকবে না। আচ্ছা, এই দ্বীপই থাকবে না। কচুয়া বাড়ি যে দ্বীপ, এই দ্বীপই থাকবে না একটা সময় ভবিষ্যতে। মেলা নিধবানে ওনার আশ্রম ছিল, নিধবান। নিধুবনের আশ্রম ছিল। নিধবান এই যে সাগরের যে নিধবান, নিধবানে ওনার প্রথমকার আশ্রম নিধবানের সাগরের মধ্যে। আচ্ছা, সাগরের মধ্যে ওনার আশ্রম ছিল, তারপরে এখন বর্তমানে এখানেই রয়েছে। এখন বর্তমানে এখানে। সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর সকালে আরো একবার আমরা দর্শন করে নিলাম কপিল মুনির আশ্রম। আর আপনারা যদি সাইট সিন ঘুরে দেখতে চান, কপিল মুনির আশ্রমের সামনে অনেক টোটো কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগরের সাইট সিন ঘোরার জন্য। ঘোরাঘুরি করার ফাঁকে সকালে আর চা খাওয়া হয়নি। সকালে আমরা কপিল মুনির আশ্রমের সামনে ছোট্ট একটি দোকান থেকে চা খেয়ে নিলাম। এখানে চায়ের চুমুকেও যেন আলাদা রকম একটি শান্তি পাওয়া যায়। এবার আমরা চললাম সকালবেলায় সি বিচের মার্কেটে। আপনাদের রাতে যদি কোনো কেনাকাটা বাকি থেকে যায় তাহলে সকালবেলায় সি বিচ মার্কেট থেকে আপনারা কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। সি বিচে মার্কেটে চলে এসেছি, এখানে প্রচুর দোকান রয়েছে, এখান থেকেও কিন্তু আপনারা কেনাকাটা করে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। ঘোরাঘুরি করার পর খিদে পেয়ে গেছি। সকালের ব্রেকফাস্টে আমরা এখানকার একটি ছোট্ট দোকান থেকেই সেরে নিলাম। সকালের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার বিখ্যাত পেটাই পরোটা। 100 গ্রামের দাম পড়বে মাত্র 20 টাকা। এবার ঘরে ফেরার পালা। আবারও আপনারা চলে আসুন গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে ম্যাজিক অথবা বাস ধরে আবারও আপনারা চলে আসুন কচুবেড়িয়া ফেরিঘাটে। গঙ্গাসাগরকে টাটা বাই বাই বলে দিলাম। কচুবেড়িয়া এসেও আপনারা সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। কচুবেড়িয়া থেকে আবারও আপনারা 9 টাকার টিকিট কেটে ভেসেল ধরে পৌঁছে যান লট নম্বর 8-এ। লট নম্বর 8 থেকে টোটো ধরে আবারও চলে আসুন কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেনে করে আবারও আপনারা পৌঁছে যান শিয়ালদা স্টেশনে। গুড ইভিনিং ফ্রম শিয়ালদহ স্টেশন। এভাবেই আমাদের 1 রাত 2 দিনের গঙ্গাসাগর ভ্রমণ সমাপ্তি হলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। এবং আপনারা 2026-এ কারা কারা গঙ্গাসাগর মেলাতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।